জুলকার নাইম তো আর রিপন সাহেবদের বা আমার ডিকটেশনে কাজ করবে না। জুলকার নাইম তার মতো করে কাজ করবে, এটাই নিয়ম। সমস্ত পেপারে স্টেটমেন্ট আকারে যাবে সরকারের পক্ষ থেকে, এই হয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলো গুজব। এই এবং জুলকার নাইম সহ যে নাইম সাহেবরা করছে, কথার কথা যদি সত্য হয়, এদের কোনো বেসিস নাই, তাহলে তো মিটে যায়। বীর সাবারকার জেল, যে বীর সাবারকার ওই জেলে বসে ব্রিটিশদের কাছে মাপ চেয়ে, অর্থাৎ আমাদের দেশে যাদের আমরা রাজাকার বলি, সাবারকাররা হচ্ছে রাজাকার, এবং সেই রাজাকারদের শিষ্য মোদী এখন ক্ষমতায়। মোদী আমাদের গণতন্ত্রের সবক দেয়। আজকে গত 2 দিন ধরে বাংলাদেশের, ইভেন বাংলাদেশের সরকার সমর্থক তো সবই টেলিভিশন, দু একটা খুব একটা রিমোট বাদে সবই, তো সেখানে একটা কিশোরী মেয়ের এত চমৎকার হৃদয়গ্রাহী ইন্টারভিউ আমি কয়েকদিন, ঈদের 2-3 দিন ধরে দেখছিলাম। বিএনপি নেতা হাইবুন নবী খান সোহেলের মেয়ের একটা ইন্টারভিউ, যে আমাদের জীবনে ঈদ আসে না, 6 মাস আব্বা পালিয়ে থাকে, 6 মাস জেলে থাকে, এবং বর্তমানে হাইবুন নবী খান সোহেল জেলে আছে। একটা বড় জনগোষ্ঠীর অসংখ্য লোক জেলে, জেলের বাইরে যারা আছে তারাও নানা প্রকার নির্যাতনের মধ্যে আছে, মানসিক। আমি আজকে একটা কথা পরিষ্কার বলে দেই, তাতে আমার জীবনে যা হয় হোক, আপনাদের এই টকশো গুলোতে আমি আমার বিবেক দিয়ে কথা বলার জন্য লাস্ট 6 মাস আগে আমার যে পেশাগত সুবিধা ছিল, আমার যে পেশাগত কোনো প্রতিবন্ধকতা ছিল না, কিন্তু আওয়ামী লীগ বাকশাল এত নৃশংস, এত নির্মম তারা, যে আমার মতো একটা সাধারণ উকিলের, আইনজীবীর এই বক্তব্য তারা সহ্য করতে পারে না। যে কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2 বিভাগেই একটা অঘোষিত যুদ্ধ তারা, আমি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে চালাচ্ছে, যাতে আমাদের প্রফেশন ধস নামে। এবং এই সুযোগে বলি, কোন কোন বিচারপতির আসন থেকে বসে বলে দিচ্ছে, অমুক অমুক লয়ারকে মামলা দাও, অমুকদেরকে মামলা দিও না। তো সুতরাং একটু আগে আমার পূর্ববর্তী বক্তার যে অসাধারণ বর্ণনা, মনে হচ্ছে যেন আমরা রাজকন্যা রাজপুত্রের দেশে আছি, আসলে তা নয়। আমার মতো একজন সাধারণ আইনজীবীর প্রফেশনে বাধা, আমি দায়িত্ব নিয়ে বলছি, নিজের ব্যক্তিগত বিষয় বলাটা শোভন না, রুচিত বাধে আমার, কিন্তু আমি বলছি যে কতটা নির্মম যে এই সরকার হতে পারে, যে মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট এখনো আটকে রেখেছে, বেচারা ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারছে না। যাই হোক, এখন আমাদের ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব অত্যন্ত তথ্য সমৃদ্ধ, তার বিচক্ষণতা দিয়ে বক্তব্য দিয়েছেন। রিপন সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে বলবার চেষ্টা করেছেন যে এগুলো কিচ্ছু না। জুলকার নাইম তো আর রিপন সাহেবদের বা আমার ডিকটেশনে কাজ করবে না। জুলকার নাইম তার মতো করে কাজ করবে, এটাই নিয়ম। এবং ওনার কথাটি এসছে যে বাংলাদেশের কোন, উনি বলেছেন মেইন স্ট্রিম মিডিয়া, আমি বলি সো কল্ড, সবই সরকারের অনুগত। একমাত্র মানব জমিন কিছুটা সাহস দেখায়, ঠিক যেরকম 1990 পর্যন্ত বাংলাদেশে একমাত্র পত্রিকা সাহস দেখাতো, মানুষের মুক্তির কথা রিপোর্ট দিত, প্রগতিশীলদের রিপোর্ট দিত। আমরা অধীর আগ্রহে ভোরে ও সকালে উঠে বাসায় ওয়েট করতাম কখন সংবাদ আসবে, দৈনিক সংবাদ। আপনার বজলুর রহমান সাহেব সম্পাদক ছিলেন, এবং দৈনিক সংবাদ ছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষের, প্রগতিশীল, দেশপ্রেমী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষের একটা প্রচার মাধ্যম, বা একটা নিরপেক্ষ একটা তথ্য অন্তত আসতো, যেখানে দৈনিক সংবাদে জিল্লুর রহমান, ডক্টর কলিমুল্লাহ সাহেব রিকল করতে পারেন, সেখানে আবু জাফর শামসুদ্দিন সাহেবের মতো সাংবাদিক লিখতেন, সন্তোষ গুপ্ত লিখতেন, কলিমুল্লাহ স্যারের সিনিয়র কলিগ, এমিরেটস প্রফেসর, একমাত্র রেয়ারেস্ট বুদ্ধিজীবী যিনি বিবেক কারো কাছে বন্ধক দেন না, মার্কসিস্ট ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, উনি লিখতেন। তো সময় বহিরা যায় গাছ পাথর নাম দিয়ে। তো আজকে মানব জমিনই আবার দেখেন, সময় সময় যে চেঞ্জ হয়, আজকে একমাত্র মানব জমিনই চেষ্টা করছে মানুষের কণ্ঠ হবার। আমি যেহেতু আমার শিক্ষক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার এই ব্যাপারে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলেছেন, এবং ওনার এই বিষয়ে অত্যন্ত পড়াশোনা আছে, কাজে আমি ওনার উপর সম্পূর্ণ আস্থা রাখতে চাই। আমি এই বিতর্কে যেতে চাই না যে ইসরায়েল কি পাঠিয়েছে না, ইসরায়েল কি করেছে না, আমেরিকার প্লেন। আমি বরং যে কথাটা বলতে চাই, যেটা আমাদের রিপন সাহেব এখানে বসে নানা ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের এরকম একটা বিষয় এসেছে, জুলকার নাইম একটা রিপোর্ট করেছে,
আমি ধরেই নিলাম মানব জমিন ছাপিয়েছে, এটা একটা মহা বিভ্রান্ত শিকার হয়েছে। তা আমাদের তথ্য অধিদপ্তর আছে না, আমাদের প্রধান তথ্য কর্মকর্তা আছে না, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের বেসামরিক বলে কোন পরিচালক না, সরাসরি মন্ত্রণালয় থেকে সমস্ত পেপারে স্টেটমেন্ট আকারে যাবে সরকারের পক্ষ থেকে, এই হয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলো গুজব, এই এবং জুলকার নাইম সহ যে নাইম সাহেবরা করছে কথার কথা যদি সত্য হয়, এদের কোনো বেসিস নাই, তাহলে তো মিটে যায়। এইখানেই আসবে আপনার সুশাসনের প্রশ্ন, এইখানেই আসবে একটা গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার থাকে কি থাকে না, এইটার জন্য প্রয়োজন হয়। আওয়ামী লীগের এবং বাকশালদের একটা সমস্যা হচ্ছে আইয়ুব খানের রোগে তারা আক্রান্ত হয়েছে। কোনো কথার উত্তর আসলেই দেশে উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, দেশের মানুষের হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যখন অভিন্ন ভারতে আপনার ইউনাইটেড ভারতে অবিভক্ত ভারতবর্ষে বাঙালিরাই সবচেয়ে বেশি যুদ্ধ করেছে, ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করেছে। আমি একবার এই যে পোর্ট ব্লেয়ারে গিয়েছিলাম, আন্দামান নিকোবরের রাজধানী, এবং সেইখানে আপনার যে সেলুলার জেল, সেই জেলে গিয়ে আমার বুকটা ভরে গিয়েছিল। বোধহয় 90% বাঙালি যারা জেলে গিয়েছিল, কালাপানিতে গিয়েছিল, মৃত্যু মুখে ব্রিটিশরা পতিত করেছিল, এবং সেই 90%-এর মধ্যে একটা বড় অংশ বাঙালি আমাদের এই অঞ্চলের, আমার এই প্রিয় মাতৃভূমির, এবং খুব ভালো লেগেছিল। যদিও এই বর্তমান আরএসএস প্রচন্ড হিন্দুত্ববাদী মোদী সরকার ওই জেলের আবার নাম দিয়েছে, কলিমুল্লাহ স্যার জানেন বোধহয়, বীর সাবারকার জেল। যে বীর সাবারকার ওই জেলে বসে ব্রিটিশদের কাছে মাপ চেয়ে, অর্থাৎ আমাদের দেশে যাদের আমরা রাজাকার বলি, সাবারকাররা হচ্ছে রাজাকার, এবং সেই রাজাকারদের শিষ্য মোদী এখন ক্ষমতায়, মোদী আমাদের গণতন্ত্রের সবক দেয়। তো সুতরাং এই জন্য ব্রিটিশরাও বহু উন্নয়ন করেছে। আমি তো আইনে আছি গত 26 বছর ধরে, আইন পরিবারের মধ্যে হাইয়েস্ট কোর্টে, কনস্টিটিউশনাল কোর্টে। ব্রিটিশদের লিগাল সিস্টেম কি ফলো করছে এই 3 উপমহাদেশে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করেছে। ব্রিটিশরা যত রেলওয়ে স্টেশন করেছে, ইভেন আমাদের বাংলাদেশে নতুন করে আর রেলওয়ে স্টেশন করতে হয়নি। ব্রিটিশরা প্রমত্ত পদ্মার ফারাক্কাবাদ পূর্ব পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ করেছিল। এমন কোন ইউনিয়ন নাই যেখানে পোস্ট অফিস ছিল না, পোস্টের ব্যবস্থা ছিল না, সব ধরনই করেছিল। তো আমরা কি উন্নয়ন বেছে নিয়েছিলাম না আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বেছে নিয়েছিলাম? প্রথমে স্বরাজ, তারপরে স্বায়ত্তশাসন, ডোমিনিয়ন স্টেটস, ক্রিপস কমিশন, হেই কমিশন, দেন আলটিমেটলি স্বাধীনতা ভারতবর্ষের। এবং সেখান থেকে আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আমরা যে কোনো কারণই হোক ভারতের মধ্যে ঢুকে যাইনি। তাহলে আজকেও আমরা এখানে 4 জনই ওই প্যালেস্টাইনের বা ওই যে কাশ্মীরের মতো অবরুদ্ধ বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতাম। কেউ কেউ ভারতের সঙ্গে দালালি করত, আমাদের মধ্যেও কেউ কেউ করতো, এত বড্ডা কথা বলার সুযোগ থাকতো না। তো আমরা পাকিস্তানে ঢুকেছিলাম, ওইটা ছিল আমাদের প্রথম স্বাধীনতার স্টেপ। বুঝে হোক না বুঝে হোক আমাদের নেতারা নিয়েছিল, এবং পরবর্তীকালে স্বায়ত্তশাসন, স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলন। এবং এখানে পাকিস্তানি কর্তৃপক্ষের সাংঘাতিক, কি বলবো, মানে হুজুক, সাংঘাতিক আপনার বোকামি, এবং তাদের যে হাঁটুতে বুদ্ধি, সেই বুদ্ধির কারণে আমাদের মুক্তিযুদ্ধ আরো ত্বরান্বিত হয়েছিল। আমরা এই জন্য আজকে স্বাধীন দেশে আমাদের 30 লাখ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আছি। তো সুতরাং এই জন্যই একটা স্বাধীন, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা, কেউ যে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী 15 বছরে কোন সরকার থাকবে না, সো কল আওয়ামী লীগ বিএনপি, যে কোনো সরকারই আসুক, একটা ম্যানেজার, সরকার মানে ম্যানেজার, এগুলো উন্নয়নের কার্যক্রম থাকেই। এরশাদের আমলে যদি ফ্লাইওভারের কনসেপ্ট থাকতো, এরশাদ 20টা ফ্লাইওভার বানাতো। আইয়ুব খানের সময় যদি এগুলো কনসেপ্ট থাকতো, আইয়ুব খান বানাতো। আইয়ুব খান সেকেন্ড সিটি ক্যাপিটাল করেছিল, এই যে আজকে যেটা বিভিন্ন বিল্ডিং করে সরকার বিল্ডিং বানাচ্ছে। আমি যে রাজশাহী ইউনিভার্সিটির গর্বিত ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটি আইয়ুব খান মাস্টার প্ল্যান দিয়েছিল যে প্রত্যেক হলে, কলিমুল্লাহ স্যার আপনি জানেন কিনা, প্রত্যেক হলের সামনে ট্রাম থাকবে, ট্রাম স্টেশনে যুক্ত হয়ে পুরো ক্যাম্পাসকে ট্রাম লাইনের মধ্যে সম্পৃক্ত করা হবে। তা আমরা কি উন্নয়ন বেছে নিয়েছিলাম? সো কল্ড
নাকি আমাদের পূর্বসূরীরা ৬২ শিক্ষা আন্দোলনে ওয়াজিউল্লাহরা রক্ত দিয়ে পরবর্তীকালে ১ সাগর রক্তে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার বেছে নিয়েছিলাম?